ইংরেজিতে বেশ কিছু টার্ম আছে, তার মধ্যে অন্যতম ইনফিল্ট্রেশন, যার আক্ষরিক অর্থ আপনি কোনো জাতি বা গোষ্ঠীর ভিতরে আপনার লোক ঢুকিয়ে দিয়ে নেতৃত্বের দখল নেওয়া এবং ওই জাতি এবং গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা। পলিটিক্যালি কারেক্ট আরেকটি শব্দ আছে এন্ট্রিজম। তো এই ইংরেজি টার্মগুলোর আসলে পুরো ব্যাখ্যা কি তা বাংলাদেশ, ভারত বা অন্যান্য দেশের উদাহরণ টেনে আমি আপনাদের অনেকটা সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করব। বাংলাদেশ দিয়ে শুরু করি। ফটোগ্রাফার শহীদুল, তাকে অনেকেই চেনেন ফ্লটিলা শহীদুল হিসেবে। সারাক্ষণ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, গলায় কাফিয়া, হাতে ফিলিস্তিনের পতাকা, ফ্লটিলা নিয়ে ইসরায়েল উদ্ধার করতে যাচ্ছেন, মানে ফিলিস্তিন উদ্ধার করতে যাচ্ছেন, কিন্তু ফ্লটিলা থেকে অনেককে গ্রেপ্তার করে, অনেক কিছু হয়, তার কিছু হয় না। আবার বাংলাদেশের এই রেজিম চেঞ্জের ক্ষেত্রে তার ভূমিকা এবং বর্তমানে তার ক্ষণে ক্ষণে জেগে ওঠা, কিছু হলেই ফ্লোটিলা নিয়ে চলে যাবে ফিলিস্তিন উদ্ধার করতে। দেখুন তো, তাকে কোথাও না কোথাও সেফটি দেওয়া হচ্ছে, তার তেমন কিছুই হচ্ছে না। ভারতের দিকে তাকাই, অরুন্ধতী রায় বা এরকম অনেক ক্যারেক্টার আছে যারা সারাক্ষণ ডানপন্থী রাজনীতিবিদ এবং ডানপন্থী উগ্র দলগুলো সমালোচনা করেন। ভালো কথা, মানবাধিকার নিয়ে কথা বলা খুবই ভালো, কিন্তু ভারতে তাদের বিরুদ্ধে সেরকম কোনো হয়রানি, মামলা, লাইফ থ্রেট নেই। কারা তাদের বাঁচিয়ে রাখে? ইউএসের দিকে তাকান, নম চমস্কি সারাক্ষণ আমেরিকার বিরুদ্ধে কথা বলেন। হ্যাঁ, আপনি বলতে পারেন সেখানে বাক স্বাধীনতা আছে, অনেক কিছুই আছে, কিন্তু কোথাও একটা গিয়ে কি তাদের নিরাপত্তা পেতে দেখেন? গভীরভাবে ভাবলে এই কথাগুলোর, এই ব্যক্তিগুলোর পেছনে কারা রয়েছে তা আপনারা জানতে পারবেন। একটা সময় নুরুল হক নূরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, মোসাদ নুরু হিসেবে তাকে বলা হচ্ছিল, বিকাশ নুরু থেকে, কারণ মেন্দিয়ান সাফাদির সাথে তার বৈঠক এবং নুরু কর্তৃক অস্বীকার করা। আসলে বাংলাদেশে কাকে কাকে চুজ করে এই গোষ্ঠীগুলো, এটা ইসরায়েল বলেন, আপনি তুরস্কের কথা বলতে পারেন, রাশিয়ার কথা বলতে পারেন, ভারতের কথা বলতে পারেন, সিআইএ বা আমেরিকার কথা বলতে পারেন। যদিও বাংলাদেশে খুব আলোচিত একটি টার্ম না, এর লোক এই এর হয়ে কাজ করে। আসলে কে কার হয়ে কাজ করে সেটা যদি আমরা সাধারণ মানুষ বুঝিয়ে গেলাম, তাহলে তাদের এত মিলিটারি ট্রেনিং, এত ফান্ড, এগুলো কেন বেকার হয়ে গেল না? আপনি ঠাস করে ধরে ফেললেন, আপনি সুপ্রিম কোর্টে যে একেবারে জামিন করাই ফেললেন, তাইলে এত বছর ধরে যারা আইন প্র্যাকটিস করছেন তারা কেন প্র্যাকটিস করছেন? যদিও আমাদের বাংলাদেশের মাদ্রাসায় অনেকে সার্জারি করে ফেলেন, মানে করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেন, অনেক কিছুই করে ফেলেন, সেটা অন্য বিষয়। বাংলাদেশে তো অনেক তেলও পাওয়া যায়, কি জাপানি তেল, কি তেল, আবার হানিনাট বিক্রি করতেও দেখি। আসলে কোনোভাবেই রাষ্ট্রনীতি এ ধরনের ভুলভাল লোকদের দিয়ে চলে না, তেমনি যৌনতা কেন্দ্রিক ক্ষমতা, এগুলো আসলে তেল ফেল দিয়ে কিছু হয় না। বলছিলাম ইম্পোস্টারদের কথা। এই যে ক্যারেক্টার তৈরি করে, তার মধ্যে অন্যতম দেখেন না, পিনাকি ভট্টাচার্যের দিকে তাকান, একজন চরম ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী লোক, তুখোর শাহবাগী, প্রবল জামাত বিরোধী। এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ছাড়া কথা বলেন না। জামাত ইসলামী নেতাকর্মীদের বড় একটা সংখ্যা কিন্তু পিনাকির ভক্ত। এইটাই অ্যান্টিজম। এইভাবেই ক্যারেক্টার তৈরি করা হয় যে তুমি আমার শত্রু, ওকে, আমি তোমার সাথে সরাসরি যুদ্ধে না গিয়ে, সংঘাতে না গিয়ে, তোমার নেতৃত্ব আমার দখলে নিয়ে নেব। এবং সেটা ভালো কাজ করে। পিনাকি রয়্যাল এজেন্ট নাকি মোসাদ নাকি তুরস্কের হয়ে কাজ করছে, আমার কাছে সেই প্রমাণ নেই, কিন্তু তার কাজ এবং উদ্দেশ্য ভালো করে আপনারা বুঝতে পারছেন। এবার আরেকটু গভীরে যাই। গভীরে যাওয়ার আগে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কে কে কার হয়ে কাজ করে, তার আগে একটু উদাহরণ দিতে হয়। এখন চলছে বিশ্বকাপ ফুটবল, এবং এই ফুটবলকে কেন্দ্র করে ব্যাপক আমেজ, আমাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা, খুবই ভালো কথা। প্রথমবারের মতো দেখলাম উদ্বোধনী, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ উদ্বোধনীতে একজন পারফর্ম করলেন যিনি বাংলাদেশি, সঞ্জয় দেব। আমেরিকাতে অবস্থান করেন, ক্যালিফোর্নিয়া থাকেন, তার স্কুল শিক্ষা বাংলাদেশে। তিনি এই বাংলাদেশের ভূমিকে, মাটিকে প্রেজেন্ট করেছেন ওয়ার্ল্ড কাপে, এবং এটা নিয়ে ব্যাপক প্রশংসা তিনি কুড়িয়েছেন। মৌলভীবাজারে বড় হওয়া, বিশেষ করে শ্রীমঙ্গলে, এবং পরবর্তীতে সুনামগঞ্জে পড়াশোনা করা এই সঞ্জয় দেব তার দেশপ্রেম সঠিকভাবে দেখিয়েছেন। তিনি তার সহকর্মীদের সাথে যখন শ্যুট করছিলেন, তখন সেখানে বাংলাদেশের জার্সি, বাংলাদেশের পতাকা,
জার্সি বলতে তার মতো করে বানানো, এবং বিশেষ করে ওয়ার্ল্ড কাপের সেই উদ্বোধনী শোয়ে তিনি যতটুকু সময় পেয়েছেন আমি বলবো সবটুকুই বাংলাদেশকে ডেডিকেট করেছেন। হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্ল্যাগ, টাইগার, যেই টাইগার বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিক সহ অন্যান্য ব্যক্তিরা, স্টাররা ঢেকে রাখেন, কারণ এটি হারাম, তাদের লজ্জা লাগে টাইগার সামনে রাখতে, তাই স্কচ টেপ দিয়ে ঢেকে রাখেন। অপরদিকে সঞ্জয় দেব, তিনি একজন সঙ্গীত শিল্পী হয়েও, মানে ক্রিকেটার না হয়েও তার দায়িত্ব নয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিবার পরিজন সব কিছু তিনি নানান ইন্টারভিউতে স্বীকার করেছেন যে হ্যাঁ, আমার বাংলাদেশ নিয়ে অনেক ভাবনা রয়েছে। তাকে ফুটবল নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশে তিনি কীভাবে ফুটবল দেখেছেন সেটি বলেছেন। তো জাতীয় পতাকা, বাঘ, আমাদের জাতীয় পশু, এগুলো প্রদর্শন করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। যদিও আমি একটা পক্ষকে চুপ থাকতে দেখলাম, সেটা হচ্ছে ইসলামিক সন্ত্রাসীরা। তারা বলল না যে হ্যাঁ, এই সঞ্জয় দেব আমাদের পতাকা অবমাননা করেছে, পাছে সে তো হিন্দু। মানে হিন্দু হলে পরে তো বাংলাদেশে দোষের শেষ নেই। সারা জীবন এই হিন্দুদেরকে মালাউন, ডেরাইয়া, নোমো এইসব গালি শুনতে হয়। যদিও এগুলো কোনোটাই গালি নয়, যেমন আমাকে অনেকে নাস্তিক বলে গালি দেন, নাস্তিক তো আমি, গালি কি আছে, যে হিন্দু তিনি তো হিন্দুই, তাকে মালাউন বলা, মুনাফেক বলা, এগুলো তো মানে ধর্মীয়ভাবে ছোট করার উদ্দেশ্যেই করা। তো পতাকা অবমাননার ডাক কিন্তু আসলো না। পতাকা অবমাননা কিভাবে হয় সেই সংবিধান খুললে তো আপনি পাবেন যে জামায় এইভাবে পতাকা প্রদর্শন করা যায় না। যেহেতু তিনি একটি ভালো কাজ করেছেন, সেহেতু তার মানে রাজনৈতিকভাবে যেহেতু ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচ্ছে না, তাই সঞ্জয় দেবকে নিয়ে তারা তেমন কোনো মাতামাতি করছে না। যদিও তারা খুব ব্যস্ত, মেসি খারাপ, ওয়ার্ল্ড কাপ খারাপ, এই বিশ্বকাপ উদ্বোধন না করে কেন এই টাকা দিয়ে ক্ষুধার্ত মানুষকে দেওয়া হচ্ছে না, এসব বলা মোল্লারা নিজেরাই কিন্তু ওয়াজ মাহফিলে লাখ টাকার কমে যান না, হেলিকপ্টারে ছাড়া যান না। যাই হোক, সেই বিষয়ে আপনারা তো জানেনই। সঞ্জয় দেব যে কাজটি করেছেন, তার এই কাজের সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছুই জড়িত নয়। তিনি একজন মানুষ, বাংলাদেশের নাগরিক ছিলেন, এখন সম্ভবত আমেরিকান সিটিজেন। যাই হোক না কেন, বাংলাদেশের তিনি জন্মেছেন, তার রুট বাংলাদেশের, তিনি সেই রুট ধরে রেখেছেন। আমি তাকে স্যালিউট জানাই, ভালোবাসা জানাই। তিনি আমার সমবয়সী হবেন এবং এই অল্প বয়সে এত অগ্রগতি, এত চমৎকারভাবে নিজেকে প্রেজেন্ট করা, নিজের অস্তিত্ব প্রেজেন্ট করাকে আমি সাধুবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে যেখানে সঙ্গীত নিষিদ্ধ এক প্রকার, স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করা হয়, আওয়ামী লীগের আমলেও মোল্লাদের দৌড়, মানে চিৎকার চেঁচামেচি দেখেছি, বিএনপির জমানায়, আর ইউনুসের জমানার নাই বলি। তো যেই দেশ সঙ্গীতকে এক প্রকার নিষিদ্ধ করে রাখে, ডিমোটিভেট করে সঙ্গীতের ক্ষেত্রে, সেই দেশের মানুষই আবার সঙ্গীতে অবদান রাখা, বিশ্বমঞ্চে অবদান রাখা ব্যক্তিকে নিয়ে উল্লাস করে। এই হিপোক্রেসি থাকবে, কারণ আপনি এই বাংলাদেশের মানুষরা একসময় বৌদ্ধ, হিন্দু ছিলেন, অস্তিত্ব মিশে আছে আমাদের এই সুজলা সুবলা বাংলায়, আমাদের ভাটির সাথে, মাটির সাথে। সেই দেশের মানুষ যখন বলে ধুতি খারাপ একটা কাপড়, আরে বেটা তোর পূর্বপুরুষ ধুতি পরেছিল। হিন্দু খারাপ, আরে তোর গায়ে তো হিন্দুর রক্ত। বৌদ্ধ খারাপ, আরে ভাই কই যাবা। ভূমির বিরুদ্ধে যখন দাঁড়াতে চায়, মরুভূমির আলখাল্লা বোরখা নিয়ে এসে বলে এটাই শালীন পোশাক। তো সেই ব্যক্তিরা আবার সঞ্জয় দেবকে ব্যাপক প্রশংসা করছে। এই যে সঞ্জয় দেবে গিয়ে এতক্ষণ গেলাম, পতাকা অবমাননা হলো কি না এই প্রশ্নটি রেখেছি কেন, বুঝতে পেরেছেন আপনি? পারেননি, কারণ আপনি ভুলে যান। হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, আপনাদের নেতৃত্ব নেই। একটা নেতৃত্ব আমরা দেখেছিলাম এই ইউনুসের জামানায়, তিনি হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস। আমার হাতে দুটো ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। চিন্ময় কৃষ্ণ দাস ধারাবাহিক হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ করে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সমাবেশ করেছিলেন। তিনি এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চান নাই। হ্যাঁ, সেই কী যেন বলে, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে আসেন নাই। হিন্দু ধর্মাবলম্বীদের উপরে হয়ে যাওয়ার নির্যাতন, নিপীড়ন রাজনৈতিকভাবে নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন, এবং তিনি অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে গেছিলেন। তার এই জনপ্রিয়তা দেখে ইউনুসের টনক নড়েছিল, গদি নড়চড় হয়ে গেছিল। ভেবেছিল আওয়ামী লীগ চিন্ময় কৃষ্ণ দাসের ঘাড়ে পাড়া দিয়ে ক্ষমতায় আসবে, ভারত দেশ দখল করে নেবে, এরকম নানান গুজব ছিল। এই সময়েই এক উগ্রবাদী, হিন্দুত্ববাদী, ভণ্ড মনস্টার আমেরিকা অবস্থান করে। সে ডানপন্থী বিভিন্ন ভয়ঙ্কর দলের সাথে যুক্ত। এই চিন্ময় কৃষ্ণ দাসকে একটি চিঠি পাঠায়, যেই চিঠিতে ব্রেকফাস্ট, আমেরিকান এই মস্ট কি, সেখানে ট্রাম্প থাকে, এটা কিভাবে আয়োজন হয়, সেখানে কাদের কাদের ইনভাইট করা হয় আপনারা জানবেন।
তো সেই ইনভাইটেশন তার কাছে যায় এবং পরের দিন সে বিমানবন্দর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাচ্ছিল চিটাগং। গোয়েন্দারা ভেবেছিল সে হয়তো আমেরিকায় চলে যাচ্ছে, তার টিকিটই আর ধরা যাবে না, এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ অবস্থান করছে এবং তাকে গ্রেপ্তার করে। কোনো পূর্ব মামলা বা কোনো কিছু ছাড়া চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। সন্দেহ করা হয় যে সে কোনো বিদেশি শক্তির সাথে যুক্ত। যেই উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদী ওই লোকটি এই কাজটি করেছে তাকে আমি চিনি, সময় আসবে, এবং সে আরও অনেকেই বিপদে ফেলেছে। তো চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পরে অভিযোগ করা হয় পতাকা অবমাননা করা হয়েছে। সঞ্জয় দেব থেকে যে পতাকা নিয়ে এলাম, যে গায়ে পতাকা দিলে সেটি তো আসলেই আক্ষরিক অর্থে অবমাননা। চট্টগ্রামের ডিসি হিল সংলগ্ন একটি জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা দুটো পতাকা প্রদর্শন করেন এবং দুটো স্ট্যান্ডে আমার হাতে দুটো পতাকা দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ওম, দেখতে পাচ্ছেন ওম খচিত পতাকা, এটা চেনেন। এটিকে বলা হয়েছে হিন্দুত্ববাদের পতাকা, ইসকনের পতাকা। আর এটি ছিল বাংলাদেশের পতাকা। দুটো স্টিকে, দুটো কাঠিতে ভিন্ন ভিন্ন কাঠিতে যদি পতাকা উত্তোলন করা হয় এবং একটার মানে সেটা যদি ধরেন একটা স্টিক আপনি বাংলাদেশের পতাকা নিচে রেখেছেন, অন্য যে কোনো একটা পতাকা উপরে রেখেছেন, এটি পতাকার অবমাননা। কিন্তু ভিন্ন ভিন্ন লাঠিতে যদি আপনি উপরে নিচে কোনো ম্যাটার করে না, আপনি যদি রাখেন, কিন্তু সেটিকে অবমাননা দেখানো হয়েছে যে বাংলাদেশের পতাকার নিচে আর হিন্দুত্ববাদের পতাকা উপরে। ওই মূর্খরা জানে না আমরা পতাকা দেখি কীভাবে। কোনো বাঁশ দিয়ে পতাকা উঠালে আমরা নিচ থেকে দেখি। আপনি নিচ থেকে যেটা সামনে এটাকে উঁচুতে দেখবেন। এখন যেটা দেখেন দুটো কিন্তু একই উচ্চতায়। সামনে যেটা আছে সেটাকে আপনি উপরে দেখবেন, বাংলাদেশের পতাকাকে নিচে দেখতে পাবেন, কারণ এটা আপনি নিচ থেকে দেখছেন। খেয়াল করেন। আবার যেই এদিকে আসবে দেখেন আপনি বাংলাদেশের পতাকা দেখবেন উপরে, আর এই যে সো কল্ড হিন্দুত্ববাদীর পতাকা দেখবেন নিচে। এটাই হয়। তো চট্টগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একইভাবে ছিল দুটো পতাকা। নিচ থেকে এই ওমখচিত পতাকাকে সামনে ছিল থাকায় এটাকে উপরে দেখেছে, বাংলাদেশের পতাকাকে নিচে দেখেছে। এই হয়ে গেছে ধর্ম কি পতাকা অবমাননা, দেশদ্রোহী চিন্ময় কৃষ্ণ দাস, এবং তাকে জেলে পাঠানো হলো। জেলে পাঠানোর পর জামিন হচ্ছে না, এই নিয়ে টালবাহানা। কিছু ইসলামপন্থী উগ্রপন্থী আইনজীবীরা চলে গেল হিন্দু মারবে বলে। তার মধ্যে একটা মেথরপট্টিতে গিয়ে মারামারি করতে গেল এবং মারামারি ধস্তাধস্তিতে সে মারা গেল। এবং সেই আইনজীবীকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং মামলা করা হলো চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। তাকে আসামি করা হলো, অথচ সে ছিল প্রিজন ভ্যানে। পুলিশ তার চতুর্দিকে ছিল, কোর্টের জিম্মায় ছিল একটা মানুষ। কোর্টের জিম্মায় থেকে কি করে কোনো খুনের মামলার আসামি হন, এটি বাংলাদেশে নজির স্থাপন করেছে একজন নিরীহ চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে। বলা হচ্ছে সে সমকামী, বলা হচ্ছে সে শিশু ধর্ষণ করে, কিন্তু তার বিরুদ্ধে তেমন কোনো মামলা করা হয়নি। মামলা করা হয়েছে পতাকা অবমাননা, মামলা করা হয়েছে ওই সো কল্ড আইনজীবী আলিফ হত্যার আসামি হিসেবে, এবং এখনও তিনি জেলে আছেন। বছরের পর বছর তিনি জেলে থাকবেন, কারণ হিন্দুদের কোনো নেতৃত্ব নেই। কেন নেতৃত্ব নেই? ঘাতক দালাল নির্মূল কমিটি, আমরা দেখতাম যে তারা হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন হলে তারা এটির প্রতিবাদ করত। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিবাদ করত। তাদের নেতারা এখন বিপদে আছেন, কারণ তাদেরকে ধরা হয় আওয়ামী লীগের দল। তো অন্য দল কারা? আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সময় একটা ক্যারেক্টার কিন্তু সামনে ছিল, গোবিন্দ প্রামাণিক। সে বলতো এটা রামরাজ্য, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে, নরেন্দ্র মোদীর হয়ে কাজ করতে হবে। এই দেশদ্রোহীকে কিন্তু কেউ অভিযোগ করেনি তার বিরুদ্ধে, কোনো জামাত ইসলামী মামলা করেনি, কেউ তার বিরুদ্ধে দাঁড়ায়নি। আর হিন্দুদের মধ্যে কিছু বোকারা তাকে নেতা অবতার ভেবে তার পেছনে পেছনে লাফিয়েছে। এটাই অ্যান্টিজম। জামাত ইসলাম তাকে তৈরি করেছে হিন্দুদের বড় একটা অংশকে তাদের পকেটে নিয়ে যাওয়ার জন্য। যখন রেজিম চেঞ্জ হলো তখন কিন্তু এই গোবিন্দ প্রামাণিক সামনে এসেছিল। আপনাদের আলাদা করে ক্লিপ দেখাতে হবে। সে জামাতের মঞ্চে গিয়ে জামাতের পক্ষে বক্তব্য দিয়েছে, সে চরমনাইয়ের মঞ্চে গিয়ে, হেফাজতের মঞ্চে গিয়ে তাদের ভূয়াসী প্রশংসা করেছে। জামাত যেন ক্ষমতায় আসুক সেটা সে চেয়েছে, এবং বিনিময়ে তাকে নমিনেশন দেওয়া হবে। হিন্দুদেরকে ওই সংখ্যালঘু হিসাবে হিন্দু জনসংখ্যা ভাগ করে ওইভাবে এমপির পদ দেওয়া হবে, এবং গোবিন্দ সেগুলো চেটেপুটে খাবে, এমন আশা তার ছিল। কিন্তু যেখানে মির্জাফরই কিছু পায়নি, সেখানে এই গোবিন্দের মতো ছোটোখাটো দালাল কী বা পায়নি। তো এই গোবিন্দকে এখনও অনেকে হিরো ভাবে, কারণ সে অনেক উগ্রবাদী কথাবার্তা, উগ্রপন্থা ছড়ায়। এই জয় শ্রীরামবাদীদের কিছু উগ্র তো বাংলাদেশ হিন্দুদের মধ্যেও আছে, তাদের মনোরঞ্জন করে, এবং কিছু সুটেড বুটেড তথাকথিত শিক্ষিত হিন্দুরাও একে হিরো মনে করে।
দুধ কা দুধ পানি কা পানি, গোবিন্দ কে, কি তার উদ্দেশ্য, সে হিন্দুদের সাথে কত বড় গাদ্দারি করেছে। মানে যখন আওয়ামী লীগের সরকার পতনের পরে একের পর এক হিন্দু বাড়িঘরে হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, তখন এই গোবিন্দ এসে বলেছিল যে হিন্দুদের উপরে নির্যাতন আওয়ামী লীগের কারণে হচ্ছে, যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তারা আওয়ামী লীগ। প্রিয় ভাই এবং বোন, আপনি কি আওয়ামী লীগ ছিলেন? যদি আপনি নির্যাতিত হয়ে থাকেন বা আপনার পরিবারের সদস্য হিন্দু হওয়ার কারণে আজকের দিন পর্যন্ত যেভাবে নিগৃহীত হচ্ছেন, এটা কি আওয়ামী লীগের দায়? আপনার ভোট আপনি কাকে দেবেন এটা আপনার স্বাধীনতা। এই দেশে তো হিন্দুদেরকে মুসলমানদের সব কিছু মেনেও চলতে বাধ্য করা হয়। কেন আপনাকে আজান শুনতে হয় না? আজানের সময় আপনার পূজা পার্বণ বন্ধ রাখতে হয় না? এমনকি ওয়াজ মাহফিল হলেও আপনার পূজা পার্বণ বন্ধ রাখতে হয়। এই দায় কার? আপনার হিন্দু হয়েছেন, এটা আপনার অপরাধ। আপনি আওয়ামী লীগকে ভোট দেন আর বিএনপিকে ভোট দেন, আপনি হিন্দু, আপনি তাদের চোখে মালাও। আপনার নেতৃত্ব রাখা হবে না। কেউ দাঁড়ালে চিন্ময় কৃষ্ণ দাসের পরিণতি হবে। আর যারা এই গোবিন্দ প্রামাণিক, এরা কিন্তু ঠিকই আপনাদের বেকুব বানাবে। আরও কয়েকটা উদাহরণ দিই। মিল্টন সামাদ্দার বয়োজ্যেষ্ঠ পিতামাতাকে উদ্ধার করার নামে, তাদের আশ্রম তৈরি করার নামে কী ধরনের বাটপারি করেছে তা আপনারা দেখেছেন। আমরা অনেক জায়গায় ইনভেস্ট করি। যখন এই ডেস্টিনি এসেছিল, এমএলএম, অন্যান্য কোম্পানি, ইউনিপে 2U, আরও কি স্পিক এশিয়া টেশিয়া অনেক কিছু এসেছিল, বহু টাকা কিন্তু তারা মেরে চলে গেছিল। এইময় কর্পোরেশন স্বয়ং চরমনায়ের কোম্পানি ছিল। কারণ প্রলোভন, টাকা দেবেন বিনিময়ে পাবেন, ডাবল পাবেন। এবং এরকম স্ক্যাম ধর্মেও রয়েছে। মিল্টন সামাদ্দার বলতো যে হ্যাঁ, আপনার বাবা মাকে আমি দেখে রাখবো, টাকা দেন, এই দেন সেই দেন, বিভিন্ন সেবামূলক কাজের নামে তারা এসেছিল। এমনকি যারা আধুনিক ছেলে পেলে তাদেরকে কিন্তু বেকুব বানিয়েছিল ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি। মনে আছে আরিফ আর হোসেন, রাসেল, তারা কি খুলেছিল? আমি এত কিছু দেখাবো না, এত সময় আমার নাই, আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন। মানুষ ভাবে যে আচ্ছা এখান থেকে পণ্য কিনে আমি অনেক লাভে বিক্রি করতে পারবো, এবং পরে যে ধরাটা খায় সেটা তো বোঝে না। তেমনি মন্দির ব্যবসা। তৌহিদ ইসলাম ওরফে হরিদাস চন্দ্র তরণী দাস, খুবই আলোচিত। রাম মূর্তি বানাচ্ছে, কৃষ্ণ মূর্তি বানাচ্ছে, শিব মূর্তি বানাচ্ছে, একটা বিনোদন সেন্টার বানাচ্ছে। এ কার লোক? ধর্মান্তরিত হয়ে তৌহিদ ইসলাম কেন হয়েছিল? কিভাবে একটা লোক, আমার বয়সী একটা লোক, এত শত হাজার কোটি টাকার মালিক হয়ে যায়? কোনো সৎ লোক রাতারাতি ধনী হতে পারে না। আর ব্যবসা করে যদি কেউ রাতারাতি ধনী হয় তাহলে সে সৎ ব্যবসায়ী ছিল না। তাকে নিয়ে অনেক আলোচনা। ওই মোসাদের এজেন্ট পিনাকি বলছে যে সে রংপুর আলাদা করে ফেলবে। আসলে কে কাকে দিয়ে করাচ্ছে আর কে কি বলছে, তার চেয়ে বড় কথা হচ্ছে কে তার বিরুদ্ধে আর কে তার পক্ষে, সেটা দেখেও অনেক কিছু বোঝা যায়। পিনাকি যে আসলে ইসলামিস্টদের পক্ষে এটা আমি মনে করি না। ইসলামিক সন্ত্রাসীদের বড় ধরনের একটা, এই শব্দটা উচ্চারণ করলাম না, ওইটা দেওয়ার জন্য পিনাকি এই ভান ধরেছে বলে আমার এই পর্যন্ত মনে হয়। আমি তার এই ভায়োলেন্স, কোন একটা এথনিক ক্লিনজিংয়ের জন্য যে সে ভূমিকা রাখছে, এই জন্য আমি কিন্তু অনেক অথরিটিকে রিপোর্ট করেছি। আপনারা দেখেছেন আমার অতীতের মিজানুর রহমান আজহারিকে ব্রিটেন থেকে, ইউএসএ থেকে ডিপোর্ট, সর্বশেষ অস্ট্রেলিয়া, আহমদুল্লাহকে অস্ট্রেলিয়া থেকে, বা এই আব্বাসিকে ব্রিটেন থেকে, এবং রাজাক বিন ইউসুফকে ব্রিটেন, এরকম অনেক দেশ থেকে ডিপোর্ট করার ক্ষেত্রে আমার কতটুকু ভূমিকা ছিল, কিভাবে আমি কাজ করেছি, আগে ঘোষণা দিয়ে কিভাবে কি করেছি আপনারা জানেন। পিনাকির ব্যাপারে আমি বলেছিলাম। আমি পারিনি। ইলিয়াসের ব্যাপারে আমি উদ্যোগী নিইনি, কারণ এক হিন্দুত্ববাদী সন্ত্রাসী, মানে সে ভয়ঙ্কর লোক, সে আমার বিরুদ্ধে আছে। আমি পিনাকিকে ডিপোর্ট করতে গেলে পিনাকি ডিপোর্ট ঠিকই হবে, কিন্তু আমার অ্যাড্রেস ফাঁস করে, বা আমাকে ওই পিনাকির পক্ষের, ইলিয়াসের পক্ষের লোকদের কাছে আমার অ্যাড্রেস, আমার ব্যক্তিগত তথ্য দিয়ে দেবে। আমি এক হিন্দুত্ববাদের কারণে ইলিয়াসকে ডিপোর্ট করতে পারছি না। যাই হোক, সেটা পরে সময়, আমি না করতে পারলে কেউ না কেউ তো করবে। প্রিয় বন্ধুগণ, এই তৌহিদ ইসলাম ওরফে হরিদাস চন্দ্র তরণী দাস, সে একটা দোকান খুলেছে। কারণ সে জানে মূর্তি বানানোর কথা বললে, রামের কথা বললে মানুষ টাকা দেবে। টাকা দিচ্ছে, সেখানে বিনোদন সেন্টার তৈরি করেছে। মানুষ কত টাকা দিচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়নের পরে ভিকটিমদের ভাত খাওয়ার টাকা থাকে না। আমি সাক্ষী, 10 বছরের বেশি সময় ধরে অ্যাক্টিভিজম করছি। হিন্দুদের সাথে কী হয় আমি দেখেছি। রেপ হলে সেই স্বীকৃতি দেওয়া হয় না, বলে যে ও নিম্নবর্ণের হিন্দু, ওর কী হয়েছে আমি জানি না। সেইখানে হাজার কোটি টাকা, শত কোটি টাকা দিয়ে মন্দির হয়ে যাচ্ছে, হাসপাতাল তৈরি হয়ে যাবে। আমাদেরকে এই বাংলাদেশের হিন্দুদের শেখান। এই বাংলাদেশে আমি বড় হয়েছি, গোপালগঞ্জ আমার বাড়ি। তো টাকাগুলো কে দিয়েছে? অনেক তথ্য প্রমাণ আছে, এখন দেবো না, পরে আনছি। কিন্তু শোনা যায় আওয়ামী লীগের আমলে জামাতকে কোণঠাসা করেছিল ভালোভাবে, আপনারা জানেন। জামাতের অনেক
টাকা ব্ল্যাক মানি হিসেবে রয়ে গেছে। এই ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে এই তৌহিদকে অর্থায়ন করে। ওই যে বললাম শুরুতে, ইনফিল্ট্রেশন বা অ্যান্টিজম। যদি এই বাংলাদেশে এমন কোনো নেতৃত্ব তৈরি করে যায় যেটা জামাতের পকেটে থাকে, তাহলে তাদের কতটা লাভ হয়। কারণ জামাতকে তো কোনোদিনও হিন্দুরা ভোট দেবে না, কিন্তু তৌহিদদের মতো লোক মুসলমান হয়ে যাওয়ার পরে সহিভাবে নিজেকে মুসলিম প্রমাণের পরে আবার হিন্দু হয়ে যাওয়া, ধর্মান্তরিত হওয়া ব্যক্তিদের আমি বিশ্বাস করি না। সৎলোক ধর্ম সম্পর্কে বুঝে গেলে সে নাস্তিক হবে। আমাকে বলেন, ইসলামের চেয়ে কোন দিক থেকে খারাপ হিন্দু ধর্ম, কোন দিক থেকে বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আবার কোন ধর্মের চেয়ে কোন ধর্ম খারাপ, ওইটা আপনি জীবনে সমাধান করতে পারবেন? সকল ধর্মে কুসংস্কার আছে, সীমাবদ্ধতা আছে। তো ধর্মের সাথে তুলনা করলে ভাই আপনি নিজের ধর্মে থাকেন, আপনাকে পরিবার হারাতে হবে না, কোনো কিছু। আপনি অন্য ধর্মে যাবেন, আবার সেই ধর্ম থেকে ফিরে আসবেন। আমাকে এগুলো কোনোদিন কোনো নাস্তিক যদি পিনাকির মতো যদি বলে যে আমি ধর্মে ফিরে এসেছি এই পেয়ে, বুঝবেন ও ধান্দাবাজি করতেছে। নাস্তিক মানুষ হয় ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ না পেয়ে, অস্তিত্ব ঈশ্বর যদি তাকে সরাসরি না বলে, কোনো যুক্তি দিয়ে তাকে ধার্মিক বানাতে পারবেন না। এই ফ্লোটিলা শহীদুল নাস্তিক, পিনাকি ভয়ঙ্কর নাস্তিক অবশ্যই, এবং ইউনুস নিজেও নাস্তিক। তারা নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ বলে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় নিজের স্বার্থে। এগুলো মুসলমান বন্ধুদের বোঝাইতে পারবো না, তাদের বোঝার দরকার নেই। হিন্দু ধর্মাবলম্বীরা যেহেতু অস্তিত্বের সংকটে আছেন, তাদেরকে একটু বলি, মন্দির দেখেই লাফাইয়া পড়েন কেন? কিছু কিছু গান্ডুদের দেখি বলে, হ্যাঁ আমরা হিন্দুদের জন্য আলাদা দেশ চাই। কেন হিন্দুদের জন্য আপনি আলাদা দেশ চাইবেন কেন? আরে নতুন করে মূর্তির জন্য টাকা দিচ্ছেন আপনি চন্দ্রনাথ ধাম, ওইটাই তো রক্ষা করতে পারছেন। ওইখানে যে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, প্রতিনিয়ত বাংলাদেশ থেকে হিন্দুরা বিতাড়িত হচ্ছে। আপনি কি রক্ষা করেছেন? দেবালয়ে দান করার আগে অভুক্ত হিন্দু ব্যক্তিটি আপনার প্রতিবেশী, তার জাতপাত না দেখে তাকে সাহায্য করেন, ইউনাইটেড হন। কোনোদিন কোনো হিন্দুর উপর নির্যাতন নিয়ে আমি কাউকে ইউনাইটেড করতে পারি নাই। আমি তো হিন্দু না, আমার কাজ কেন? আমি রাইটস নিয়ে কাজ করি। আমাকে ওই উপত্যকা থেকে বিতাড়িত হতে হয়েছে, আমি চাই না ওই উপত্যকা থেকে কেউ বিতাড়িত হোক। এই দেশ আমার, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি আমার। দেশদ্রোহী হবেন না। হিন্দুদের বলি, যারা বলেন যে মুসলমানরা আমাদের নির্যাতন করে এই জন্য আলাদা দেশ চাই, এটা ভারতের কনসেপ্ট। ভারতের চিকেন স্নেক বড় করার জন্য আমাদের ভূমি দরকার হবে, কেন আমরা দেব? 1971 জামাত রাজাকারি করেছে, সেই রাজাকার এবং রাজাকারের বাচ্চারা বংশ পরম্পরায় কিন্তু এই দেশে নিন্দিত। কিছুদিন আগে রাজাকারের বাচ্চা সাইদির বাচ্চা, দিল্লা রাজাকারকে চেনেন না? তার বাচ্চা কিন্তু এরকম একটা বাংলাদেশের পতাকার উপরে জঙ্গিদের পতাকা উড়িয়েছিল, দেখতে পাচ্ছেন। ওই নিয়ে কিন্তু মামলা হয় নাই। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ হিন্দুরা ইউনাইটেড না। মন্দিরে টাকা না দিয়া একটা বড়, আপনি 50 ফুট 80 ফুট কি বলে রামের মূর্তি বানাইলেই কিন্তু রাম এই দেশে রক্ষা পাবে না। ধর্ম অন্তরে রাখেন না। নিজের অস্তিত্বের ঠিক নেই, নিজের পাছায় কাপড় নাই, আছে মাথায় পাগড়ি বান্ধা ইয়েতে তালে। শোনেন প্রিয় বন্ধুরা, উচিত কথা বাসি হলে ফলে, বাসি হয়ে ফলেন। কিন্তু আমার একটু অনুরোধটা একটু বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশ আমার। 1971 রাজাকাররা যেমন তাদের বাচ্চা কাচ্চা 14 গোষ্ঠীকে এখনো গালি খাওয়ায়, হিন্দু হয়ে রাজাকার হইতে যাবেন না। এই ভূমি আপনার, এই ভূমিতে আপনি জন্মাইছেন, আপনার পূর্বপুরুষ জন্মাইছে, এবং 1000 বছর ধরে আপনাদের এইটা ভূমি। অন্য কেউ এসে যদি এখানে ইসলাম প্রতিষ্ঠা করে, এটা তারা উড়ে এসে জুড়ে বসেছে। কখনো উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিদের কারণে নিজের দেশ হারাবেন না। যান না আপনি ভারতে, যান, আপনাকে কি মর্যাদা দেবে দেখেন তো। যান না, ভারতে যারা আছে আত্মীয় স্বজন জিজ্ঞেস করেন তো। এই বাংলাদেশি হিন্দুদেরকে ভারতে হিন্দু হিসেবে কি ওইভাবে গ্রহণ করে? বাংলাদেশি বলে। পশ্চিমবাংলার দুটো গোত্রই আছে, বাঙাল এবং ঘটি। তারা ঘটি, আপনি বাঙাল। এক পুরুষ দুই পুরুষ ধরে ধরে কলকাতার ভাষায় কি করছো, কি কাঁদছো, এইভাবে বলে প্রমাণ করতে হয় যে আমি বাংলাদেশ থেকে আসিনি, আমি এখানকার। এইভাবে কেন আপনি প্রমাণ করতে যাবেন নিজেকে? আমি সিলেটে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমি দেখেছি আমার বাবাকে সিলেটি না বলার কারণে তাকে নোয়াখালী, আমার বাবা শ্যামবর্ণের খালিয়ানা যদি মাস্টার, হ্যাঁ নোয়াখালী মাস্টার এইভাবে বলতো। আমার বাবা একজন শিক্ষক, তাকে নোয়াখালী মাস্টার বলা হতো। আমাদের কারোর বাড়ি নোয়াখালী না। সিলেটিরা নোয়াখালী বলে, অসিলেটি যারা সিলেটি নয় তাদেরকে আরও অনেক কিছু বলে, আবাদি। তো বর্ণবাদ আমি দেখেছি। আমি ছোটবেলায় যেহেতু সিলেটে বড় হয়েছি, আমি সিলেটি বলতে পারি, কারণ আমি ছোট শিশু ছিলাম। আমার বাবা বলতে পারেন না, মা বলতে পারেন না, কারণ তারাও এখানে বড় হন নাই। আপনার সন্তান কলকাতায় আপনি যাবেন পালাইয়া এখান থেকে, তাকে কলকাতার ভাষায় কথা বলতে হবে কেন? এসছি, খেয়েছি এইভাবে কেন বলতে হবে? গেছো, খাইছো, এটা বললে বাঙাল হয়ে যাবেন। এই গ্লানি পৃথিবীর কোনো দেশ
অন্য দেশের মানুষকে, অন্য দেশের নাগরিককে গ্রহণ করে না এত সহজে। এটা পশ্চিমবাংলার বা ভারতের হিন্দুদের দোষ দিয়ে লাভ নাই। বাংলাদেশের মুসলমানরা আলখেল্লা পরে সৌদি আরব যায়, তাদেরকে কি গ্রহণ করে? তাদেরকে মুসলমান মনে করে? মনে করে না। এই বৈষম্য সারা পৃথিবীতে আছে। আমি 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 হোয়াইট না, আমি ব্রাউন। তো এখানে আমি যদিও এখনও ওইভাবে আমার রঙের কারণে রেসিজমের শিকার হই নাই, বাট আমি যখন কোথাও জব অ্যাপ্লাই করেছি আগে, আমাকে মনে করেছে যে ওকে নিউ কামার, ইমিগ্রেন্ট, এ ভালো আমাদের সাথে, আমাদের হোয়াইটদের কালচারের সাথে মিশতে পারবে না। কথা সত্য। এই দায় তো আমার না। আপনি কেন যাবেন আপনার মাতৃভূমি ছেড়ে পাশের একটা দেশে, যেই দেশের কালচার প্রায় একই? নিজের মাটি কামড়ে ধরেন। এই দেশ আমার, দেশপ্রেমিক হন। মুসলিমরা খারাপ বুঝলাম, ভালো মুসলিমরা তো আছে। আপনার প্রতিবেশী 10টা খারাপ, 20টা ভালো মানুষ আছে। সেই মুসলমানদের কাছে যান, বলেন আপনার দুঃখের কথা, যে আমরা এই দেশের নাগরিক, আমি হিন্দু, তুমি মুসলমান, আমাকে তুমি এই বদমাশ মুসলমানদের কাছ থেকে সেভ করো। মূর্তি বানিয়ে করবেন কি? ও মজা করে ভাঙবে, এটা দেখে মজা পাবেন না? বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কিভাবে ভেঙেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এত বিশাল ভাস্কর্য, মেটাল ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, রামের উপর প্রস্রাব করবে, এবং তৌহিদ হোসেনদের কিচ্ছু যাবে আসবে না, তৌহিদ ইসলামরা, কারণ তারা তো বেচতে এসেছে। বণিকের কাছে কখনো নিজের ব্যক্তিত্ব বর্গা দিয়েন না। তৌহিদ ইসলামের ব্যাপারে পুরো ডিটেল ভিডিও আসবে, এবং সেখানে অনেক তথ্য প্রমাণ থাকবে। আজকে আমি তেমন আর কিছু বলছি না, শুধু আপনাদের বুঝাইলাম অ্যান্টিজমের শিকার আপনারা হয়েন না। নিজেদের নেতৃত্ব তৈরি করেন। আপনাদের নেতৃত্ব, আপনাদের উদ্ধার আসাদ নূর এসে করে দেবে না। আপনাদের উদ্ধার আপনাদেরকেই করতে হবে, এবং সেটা গর্বের সাথেই করতে হবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে করেন এই ভিডিওটাতে আমার এই বক্তব্যগুলো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য জরুরি, আপনি শেয়ার করতে পারেন। আমার জায়গা থেকে আমি বললাম, বাকিটা আপনাদের অস্তিত্ব আপনারা টিকিয়ে রাখেন। অনেক অনেক ভালোবাসা।